কুমিল্লার পদুয়ার বাজারে বাস ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত। হবিগঞ্জ ও ফেনীতে সড়কে ঝরল আরো ৯ প্রাণ। ঈদের দ্বিতীয় দিনেও বাস ট্রেনে যাত্রীদের ভিড়। ঢাকা ছাড়ছেন অনেকে, ফিরছেনও কেউ কেউ। ইরানের বিদ্যুৎ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। ইসরায়েলের দিমোনা পরমাণু প্রকল্পে তেহরানের ভয়াবহ হামলা। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে মুচড়ে ১২ জন নিহত হয়েছে। হবিগঞ্জ ও ফেনীতে সড়ক দুর্ঘটনায় ঝরেছে আরও ৯ প্রাণ। এসব দুর্ঘটনায় আহতের সংখ্যা অন্তত ২৫ জন। এদিকে বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে ৩০ জন আহত হয়েছে। তাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এ নিয়ে রবিবার সকাল থেকে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ঝরল ২১ প্রাণ। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। প্রতি বছর ঈদ আনন্দ বয়ে আনলেও কারো কারো জীবনে নেমে আসে বিষাদ। শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার জাঙ্গালিয়া কচুয়ায় পদুয়ার বাজার বিশ্ব রোডে রেল ক্রসিং পার হচ্ছিল মামুন পরিবহনের বাস। এ সময় চট্টগ্রাম মেল ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে যায় বাসটি। এতে নিহত হন বেশ কয়েকজন, আহত হন অন্তত ২০ জন। সকালে ঘটনাস্থলটি পরিদর্শন করেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। জানান, এই ঘটনায় দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। যারা এই ঘটনার সাথে জড়িত তাদেরকে শাস্তি আনা হবে এবং সাথে সাথে এই এই দুর্ঘটনা থেকে কিভাবে রক্ষা করা যায় সেজন্য এই রেল ক্রসিংগুলিকে আধুনিকীকরণ করার জন্য সরকার ইতিমধ্যে সিদ্ধান্ত আছে। পুলিশ জানায় মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসতর্কতার কারণেই এই দুর্ঘটনা। নিহতদের পরিবারকে ২৫,০০০ করে টাকা দেওয়ার কথা জানিয়েছে কুমিল্লা জেলা প্রশাসন। এই ঘটনার কারণ জানতে ৩টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বরখাস্ত করা হয়েছে ২ গেটম্যানকেও। এদিকে ফেনীতে বাস অ্যাম্বুলেন্স মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। ফেনীর মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, ভোর ৪টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের রামপুর এলাকায় চট্টগ্রাম অভিমুখী একটি লেনের কাজ চলছিল। এ সময় অ্যাম্বুলেন্স ধীর গতিতে পার হওয়ার সময় শ্যামলী পরিবহনের বাস অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এর কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা আরও একটি বাস জটলার মধ্যে ধাক্কা দেয়। বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে নিহত হন আরও ৫ জন। অন্যদিকে সকালে হবিগঞ্জের মাধবপুরের ঢাকা সিলেট মহাসড়কে পিকআপ ভ্যান দুর্ঘটনায় নারীসহ ৪ জন নিহত হয়েছেন। মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা জানান, পিকআপ ভ্যানটি বাসার মালামাল নিয়ে যাওয়ার পথে অন্য একটি গাড়ির ধাক্কা লেগে পাশের ডোবাতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই গাড়িতে থাকা এক নারীসহ ৪ জনের মৃত্যু হয়। এর আগে শনিবার দেশে সড়ক দুর্ঘটনায় নিহত হয় ১১ জন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। ঢাকায় ঈদ শেষে যানজটমুক্ত রাস্তা, নির্বিঘ্ন যাত্রার আশায় ঈদের দ্বিতীয় দিনেও রাজধানী ছাড়ছে মানুষ। এবার ঈদে লম্বা ছুটি থাকায় এখনও রাজধানীতে ফেরার তাড়া কম। আজও বাস টার্মিনাল, রেলওয়ে স্টেশনে বাড়ি ফেরা মানুষের ভিড় দেখা গেছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। ঈদের দ্বিতীয় দিন, লম্বা ছুটিতে মহানগরী ঢাকা এখনও অনেকটাই ফাঁকা। থামেনি বাড়ি ফেরার স্রোত। ঈদের আগের চাপ না থাকলেও রাজধানীর বাস টার্মিনালগুলোতে আজও বাড়ি ফেরা মানুষের উপস্থিতি চোখে পড়ার মতো। ঈদ শেষে এখনও প্রিয়জনের কাছে ছুটছে রাজধানীবাসী। বাবার সাথে ঈদ করলাম, এই জন্য এবার নানুর বাসায় ঈদ করব। ঈদের দ্বিতীয় দিন যাচ্ছি। ঈদের পরের দিন গেলে একটু মানে স্পেশালি যাওয়া যায়, এই কারণে খেলা করবো মাসফা রোজার সাথে। আর জাস্তুর আছে মনে ছিল আগে আমি নানুর বাড়িতে গেছি। তো এটা ঢাকায় করলে ঈদের পরের দিন হয়তো আমরা দেশের বাড়ি যাই। একই চিত্র রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশনেও। ভেতরে জায়গা না পেয়ে কয়েকটি ট্রেনের ছাদেও উঠতে দেখা গেছে যাত্রীদের। ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য কষ্ট, এই জন্য ঈদের পরে মনে করলাম বলে একটু ভিড় কমাবো। এখনকার ঈদের পরেও অনেক ভিড়। ঢাকায় তো এখনো সবাই চলে আসে না, যারা ছুটিতে বাড়ি গেছে আসবে তো আরো ২-৪ দিন পরে, দেখা তো হবেই গেলে। ঈদের লম্বা ছুটি থাকায় এবার অনেকটা ধীরে সুস্থে ঢাকায় ফিরবে মানুষ, এমনটাই বলছেন পরিবহন সংশ্লিষ্টরা। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, যারা কুৎসা রটাচ্ছে তাদের উপর ফ্যাসিবাদের তকমা লেগে যাবে। আর ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানিয়েছেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার কাজ চলছে। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। জিয়া পরিষদের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যান সংগঠনটির নেতাকর্মীরা।
এই দেশের জনগণ যে গণতন্ত্র বঞ্চিত ছিল, আগামীতে যাতে গণতন্ত্রটাকে আমরা প্রাতিষ্ঠানিক রূপ দিতে পারি, এই দেশের মানুষের মুখে যাতে আমরা স্বাধীনতার যে স্বপ্ন, সেই স্বপ্ন বাস্তবায়ন লক্ষ্যে যাতে জিয়া পরিষদ অবিরাম কাজ করে যেতে পারে। নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমালোচনা, ন্যায়সঙ্গত সমালোচনা, সেই সমালোচনা করার প্রত্যেকেরই অধিকার আছে, জন অধিকার আছে, কিন্তু কুৎসা রটানো করা এটা তো হচ্ছে শেখ হাসিনার কাজ। কুৎসা রটানো করা এটা হচ্ছে ফ্যাসিবাদের কাজ। তো ফ্যাসিবাদের লক্ষণগুলোকে ধারণ করে যদি কেউ কাজ করেন, যারা আজকে বর্তমান সরকারের নানাভাবে মিথ্যাচার করার চেষ্টা করছেন, তাদের উপরেই কিন্তু ফ্যাসিবাদের তকমা জুড়ে যাবে। স্বাধীনতা দিবস উপলক্ষে ২৬শে মার্চ জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে ফাতেহা পাঠের কর্মসূচির কথা জানান রুহুল কবির রিজভী। জাতীয় জীবনের একটি সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা। আপনারা অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, যুদ্ধাবস্থায় কঠিন সময়ে অনেক দেশ জ্বালানি তেলের দাম ২-৩ বার বাড়ালেও এ সরকার তেলের দাম না বাড়িয়ে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করছে। দুপুরে চট্টগ্রাম মহানগরীর মেহেদীবাগের বাসায় সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এ বাসায় সকাল থেকে দুপুর পর্যন্ত দলীয় নেতাকর্মীদের সাথে ঈদ উৎসব উদযাপন করেন আমির খসরু। যুদ্ধাবস্থায় সবকিছু ম্যানেজ করা কঠিন মন্তব্য করে তিনি বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধের চাপ সরকারের নিয়ন্ত্রণে নেই। এ অবস্থায় জনগণের সহযোগিতা, সংযম প্রয়োজন। মানুষ দেশের মালিকানা ফিরে পাওয়ায় এবার তৃপ্তি অনুভব করছে। মুক্ত পরিবেশে নির্ভয়ে ঈদ উদযাপন হচ্ছে বলে মনে করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যেখানে অর্থনীতি নিম্নগামী সব কিছুতে, সেখানে একটা আবার যুদ্ধ শুরু হয়েছে। এর মধ্যে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, তেলের দাম বাড়ানো হয়নি। আপনি দেখেন তেলের অভাবে কোনো পরিবহন এবার ঈদে যানবাহনে কোনো অসুবিধা হয় নাই, কেউ ভাড়া বাড়ায়নি, দ্রব্যমূল্য মোটামুটি স্থিতিশীল ছিল। তারপরে গার্মেন্টস শ্রমিকদের যে অস্থিরতা, তার বিন্দুমাত্র এবার ছিল না, কারণ সরকারের পক্ষ থেকে এইগুলো সব আগেভাগে ব্যবস্থা নেওয়া হয়েছে। জামায়াতের আমির ডাক্তার ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সংসদের ভেতরে ও বাইরে তার দল গঠনমূলক ভূমিকা রাখবে। জনগণের অধিকার রক্ষায় কোনো আপোষ করা হবে না। জবাবদিহিমূলক রাজনীতি প্রতিষ্ঠায় তারা কাজ করবেন। সকালে সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, রাজনৈতিক পরিবর্তনের পর দেশ কিছুটা ঘুরে দাঁড়ালেও এখনও পুরোপুরি সংকট কাটেনি। ফ্যাসিবাদের বড় একটি অংশ বিদায় নিলেও তার প্রভাব আজও রয়ে গেছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, বিভিন্ন স্থানে সহিংসতা, অনিয়ম ও প্রতিহিংসার প্রবণতা এখনও বিদ্যমান, যা দুঃখজনক। বিরোধী দলীয় নেতা আরও বলেন, রাজনীতিবিদদের কথার সঙ্গে কাজের মিল না থাকায় মানুষের আস্থা কমে গেছে। যেমন সংসদের ভিতরে গঠনমূলক রাজনীতি করবো, রাষ্ট্রতে আমরা গঠনমূলক রাজনীতি করবো। বাস্তবতা যখন আন্দোলন করার জন্য আপনাকে উৎসাহিত করবে, দায়িত্ব দিবে, তখন আপনাকে আন্দোলন করতে হবে। সরকার যদি সুন্দরভাবে জন আকাঙ্ক্ষাকে ধারণ করে তারা চলে, তো 5 বছর তারা পেয়েছে, তারা চালাবে। কিন্তু তারাই যদি তাদের কর্মকাণ্ডের কারণে প্রমাণ করে 5 বছর চালানোর জন্য সেই প্রস্তুতি তাদের নাই, তখন জনগণ বিবেচনা করবে। আন্তর্জাতিক বিশ্ববাজারে তেল সরবরাহের অন্যতম রুট হরমুজ প্রণালীর অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে শেষমেশ ইরানের বিদ্যুৎ স্থাপনায় হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে ইসরায়েলের দিমোনা পরমাণু প্রকল্পে ভয়াবহ হামলা চালিয়েছে ইরান, আহত হয়েছে শতাধিক। হরমুজ প্রণালীতে ইরানের অবরোধ তোলার জন্য অব্যাহত হুমকি আর সামরিক ব্যবস্থা নিতে ইউরোপের মিত্রদের সমর্থন না পেয়ে মার্কিন প্রেসিডেন্ট এবার তেহরানকে 48 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার রাতে সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প জানিয়েছেন, হরমুজ সম্পূর্ণ খুলে না দিলে ইরানে বিদ্যুতের স্থাপনা নিশ্চিহ্ন করে দেয়া হবে। এক্ষেত্রে সবচেয়ে বড় বিদ্যুৎ কেন্দ্র লক্ষ্য করে হামলার সূচনা হবে। এদিকে পাল্টাপাল্টি হামলার 22তম দিনে ইরানের রাজধানী তেহরান ছাড়াও কারাজ, ইস্পাহান, নাতানজ শহরে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
আর ইসরায়েল। নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে হামলার 24 ঘন্টা না যেতেই ইসরায়েলের দিমোনা পারমাণবিক প্রকল্প এলাকায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় দিমোনা এবং আরাদ শহরে ইরানের হামলায় আহত শতাধিক মানুষের মধ্যে অন্তত 10 জনের অবস্থা গুরুতর। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে হামলা পরবর্তী পরিস্থিতিকে দুর্যোগপূর্ণ বলতে বাধ্য হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিকে কাতারের মতো সৌদি আরবও ইরান দূতাবাসের সামরিক অ্যাটাসে সহ অন্তত 4 জন কর্মকর্তাকে সোমবারের আগে দেশ ছাড়তে বলেছে। মূলত সৌদি লক্ষ্য করে ইরানের হামলা বন্ধ না হয় এমন ব্যবস্থা নিল রিয়াদ। ঈদের ছুটিতে ফাঁকা ঢাকা, এতে মেট্রো রেলের যাতায়াতে এসেছে আরও স্বস্তি। ঈদে পরিবার পরিজন নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই বিনোদন কেন্দ্রগুলোতে যাতায়াত করতে পারছে যাত্রীরা। কম সময়, সাশ্রয়ী ও আরামদায়ক হওয়ায় মেট্রোকেই বেছে নিচ্ছেন নগরবাসী। মোবাশ্বের আহমেদের রিপোর্ট। ঈদের দিন বন্ধ থাকলেও রবিবার থেকে মেট্রো রেল চলছে আগের নিয়মে। ফাঁকা ঢাকায় জনমানুষের যাতায়াত আরও আরামদায়ক করেছে মেট্রো। ছুটির দিন থাকায় সকাল থেকেই স্টেশনগুলোতে দেখা গেছে ঘুরতে বের হওয়া মানুষের আনাগোনা। কেউ পরিবার পরিজন নিয়ে যাচ্ছেন বিনোদনের উদ্দেশ্যে, কেউ যাচ্ছেন স্বজনের বাড়ি। মেট্রোটা আসলে আরামদায়ক, ঠিক আছে, এবং খুব ইজিলি আসা যায়। এখন একটু লোকজন কম, ভিড় কম, আগের চেয়ে ভালো লাগছে। আর বাবা মার সাথে এসেছি, আমি আমার চাচুর বাসায় যাচ্ছি। উত্তরা থেকে মেট্রো রেলে এসেছি। ছুটিকালীন পরিবেশ একেবারেই শান্ত, লোক সংখ্যাও কম। আজকের দিনটা সবাই একসাথে আছি, এখন যাচ্ছি এটা আনন্দ করার জন্য। চিড়িয়াখানায় যাব, সবাই একসাথে আনন্দ করব। আমি মেট্রো রেলে উঠেছি। আমি মেট্রোতে উঠলাম আমার ছোট ভাইকে দেখতে। ছুটি থাকায় টিকিট কাউন্টারগুলোতে নেই লম্বা লাইন, নেই চিরচেনা কাদাকাদি বা ভিড়। ঈদে ছোটদের নিয়ে বেশ স্বাচ্ছন্দ্যেই চলাচল করছে নগরবাসী। ঈদের আনন্দকে আরও বেশি বাড়িয়ে তুলছে এই ফাঁকা ঢাকা। বিশেষ করে মেট্রো রেলে যে পরিমাণ ভিড় থাকে, সে ধরনের ভিড় কিন্তু এখন পরিলক্ষিত হচ্ছে না। মেট্রো যে ঈদের পর দিন খোলা রেখেছে, এটা আসলে আমাদের সাধারণ জনগণের জন্য আশীর্বাদ স্বরূপ। কারণ বাচ্চারা একটু মেট্রোতে কমফোর্টেবল থাকে, যেতেও অনেক কম সময় লাগে। ভিড়ের পরিমাণ আগের থেকে একটু কমই আছে। যেমন আগে আমাদের পল্টন থেকে দেখা যেত ট্রেন পুরো ফুল, বাট আজকে ফুল নেই। ঈদের ছুটির রেশ কাটতে না কাটতেই মেট্রো চালু হওয়ায় সাধারণ যাত্রী ও ভ্রমণ পিপাসু মানুষের মধ্যে ঈদ আনন্দে যোগ হয়েছে বাড়তি মাত্রা। মোবাশ্বের আহমেদ, বাংলাভিশন, ঢাকা। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ বিকেল 4টায়, এর আগে 3টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ।